আদৌ কি কোনো ঝড় হবে? মনে তো হয় না, কারণ ঝড় ওঠার মতো কিছুই নেই। আমি মিছিমিছি ভয় পাচ্ছি, শুধু শুধু নিজেকে চিন্তার দিকে ধাবিত করছি। না না, এসবের সময় এখন নয়। কারোর জন্য চিন্তা করে আমি আমার এক্সাম, আমার আশা, ওনার আশা, ওনার এতদিনের কষ্ট, চেষ্টাকে নষ্ট করে দিতে পারি না। এখন বাজে চিন্তার সময় না। আমার এক্সাম খারাপ হবে, অন্যের জন্য ভেবে আমার এক্সাম এত কিছু শেষ করার মানেই হয় না। এখন শুধু আমি ভাববো আমাকে নিয়ে আর আমার এক্সামকে নিয়ে। আনিশা কথাগুলো মনে মনে আড়াউতে থাকে। ওয়েটার এসে একে একে সব খাবার দিয়ে যায়। আনিশা, আনিশা, এই আনিশা। শ্রেয়ানের ডাকে আনিশা ধরফরিয়ে ওঠে। একটা নিঃশ্বাস নিয়ে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলে, বলুন। কি ভাবছিলে তুমি? কই কিছুই না। মিথ্যে, আমি স্পষ্ট বুঝেছি তা। ওকে, খাবার শুরু করো। আনিশা টেবিলের দিকে তাকিয়ে দেখলো কত খাবার। কিছু খাবার দেখে তার নতুনই মনে হলো। শ্রেয়ানের দিকে ভ্রু কুচকে তাকায় আনিশা। শ্রেয়ান মুচকে এক হাসি দিয়ে একে একে সব খাবারের বর্ণনা দিতে লাগলো। নাও এবার খাওয়া স্টার্ট করো। কিন্তু পারবে না তো? আনিশা মাথা নাড়ায়। শিখতে তো হবে। হুম। শ্রেয়ান সেই দিনের মতো সব পিস পিস করে কাটতে লাগলো নাইফ দিয়ে। কাল তো এক্সাম নেই। না। আবার সেই 2 দিন বাদে? আপনি জানলেন কি করে? মুখস্থ করে রেখেছেন নাকি? জি ম্যাম। আনিশা অবাক হয়। নাও খাওয়া শুরু করো। এরপর আমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। জানি তো। ইংরেজির থেকেও বাংলা কঠিন, মার্ক তোলা খুবই কষ্টকর। শ্রেয়ান খাবার রেখে আনিশার দিকে চোখ মুখ কঠিন করে তাকায়। তার মানে কি বলতে চাইছো তুমি? আনিশা, লুক এট মি। আনিশা খানিক ভয়ে মাথা নিচু করে রেখেছে। আনিশা, তাকাও আমার দিকে। আনিশা ভয়ে ভয়ে তার দিকে তাকায়। তুমি মনে সাহস রাখো, পারবে। তুমি যদি ভয় পাও তবে ভয় তোমাকে আঁকড়ে নিবে। ভয় পেও না। ভয়কে যত ভয় পাবে ততই সে তোমার কাছে আসবে। ভয়কে ডোন্ট কেয়ার ভাবো, করো। দেখবে তুমি যেটা ভয় পাচ্ছ সেটাতেই সফল হয়ে যাবে। তোমার টার্গেট রাখো 100 পাবে, দেখবে 95 থাকবে, কিংবা 90 মাস্ট বি। টার্গেট যত উপরে রাখবে সাফল্য তত হবে। আনিশা শ্রেয়ানের চোখের দিকে তাকিয়ে মন দিয়ে কথাগুলো শুনল। লোকটা তার মনের সাহস, কয়েকটা কথাতেই কেমন মনকে শক্ত করে তুলেছে। আনিশা মনে মনে ঠিক করেই নিল, এই লোকটার জন্য আমাকে পারতেই হবে। কি বললাম বুঝলে তো? হুম। এই তো গুড গার্ল। আই নো। ব্যাড গার্ল। আই। একটু থেমে কথাটা বুঝলো, তারপর রেগে গেল। কি বলেন আপনি? কি বলেন বলুন? আমি ব্যাড গার্ল? চুপ করে খাও। খাবো না আমি। মার খাবে? একটা চর দিলে তোমাকে এখানে খুঁজে পাওয়া যাবে না। ওই ওই গিয়ে পড়বে আইসল্যান্ড। খাওয়া শেষ করো। কি? আপনি চর দিয়ে আমায় আইসল্যান্ড পাঠিয়ে দিতে পারবেন? ওয়াও, প্লিজ প্লিজ দিন না চর, প্লিজ 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 দিন। আমি ওখানে যেতে চাই, প্লিজ প্লিজ। সেটা বানিশা, এবার সত্যি চর খাবে। তো দিন না, না করেছে কে? কিস করবো। আনিশা চুপ মেরে গেল। শ্রেয়ান মিটে মিটে হাসছে। আনিশা বেশ লজ্জা পাচ্ছে। শ্রেয়ান ঠোঁট টিপে হাসে। খেয়ে নাও, আর একটাও কথা নয়। যদিও শ্রেয়ান জানে আনিশা এখন আর একটা কথাও বলবে না লজ্জায়। সেদিনের রুট ব্যবহারের পর অ্যানার রাগে দুঃখে শ্রেয়ানকে না করেছে। একটা কলা না এসেছে না সামনে। তারও সম্মান আছে, ভালোবাসে বলে সম্মানের আবরণ একেবারে খুলে ফেলতে পারে না। অন্য একটা অপরিচিত মেয়ের সামনে তার সাথে কতটা খারাপ ব্যবহার করলো সেদিন। তাই অ্যানা এই 2.5 মাস কথা বলেনি শ্রেয়ানের সাথে, সামনেও যায়নি। রাতের বেলায় শ্রেয়ান আনিশার সামনে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে, আর আনিশা পড়ছে। শ্রেয়ান স্ক্রিন থেকে চোখ সরিয়ে খানিক পর পর দেখছিল আনিশা ঠিকভাবে পড়ছে কিনা। মেয়েটার মেধা আছে, আর পড়ার প্রতিও আগ্রহ আছে। কল আসতেই শ্রেয়ান ফোনের স্ক্রিনে না তাকিয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে আনার কণ্ঠ ভেসে আসে। কেমন আছো তুমি? শ্রেয়ান জানে আনার গলা, তবুও কিছু বলে না। সে কানের কাছ থেকে ফোনটা নিয়ে আসে। স্ক্রিনে তাকিয়ে দেখলো আনার নাম ভাসছে। বিরক্তি নিয়ে আবারও কানে ধরে ফোনটা। কথা বলছো না যে? কিছু বলবে? আচ্ছা, আমার সাথে কথা বললে তোমার কি হয়? সব সময় এমন করো কেন শ্রেয়ান? আমি জানি তুমি কখনো আমাকে যেচে কল দিবে না, আমি মরে গেলেও না।
তাই আমাকেই কল দিতে হলো। কয়েক মাস হয়ে গেল, কথা হয় না তোমার সাথে। কথা শেষ করে আনা একটা তাচ্ছিল্যের হাসি দেয়। শ্রেয়ান, কিছু বলার থাকলে বলো, কাজ করছি আমি। আমার সাথে একটু দেখা করতে পারবে? না, আমি এখন একটু ব্যস্ত। মুহূর্তে আনা যেন রেগে আগুন হয়ে ওঠে, গর্জে বলে, কথা শেষ হওয়ার আগেই শ্রেয়ান কলটা কেটে দেয় রাগে। অযথা ফালতু কথা শোনার সময় তার নেই। কল কেটে দিয়ে ফোনটা বিছানার দিকে ছুড়ে দেয়। অ্যানা রাগে ফুসফুস করছে। রাগের কারণে চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসে। মনে মনে বলতে লাগলো, দেখে নিব আমি। শ্রেয়ান খেয়াল করলো আনিশা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শ্রেয়ান একবার ভাবলো অ্যানাকে নিয়ে সে কথা বলবে, পরক্ষণে সে মন ঘুরিয়ে নিল। এখন না, যদি বাজে এফেক্ট পড়ে আনিশার মনে, তাহলে এক্সাম গোল্লায় যাবে। শ্রেয়ান ভাবলো সময় হোক, সব হবে। আনিশার দিকে তাকিয়ে বলল, কি কি দেখো, রূপ গজিয়েছে আমার। শ্রেয়ানের এহেন কথায় আনিশা বেশ অবাক হয়। লোকটা যখন তখন যা তা বলে দেয়। বিব্রত অবস্থায় পড়ে যায় সে। আনিশা ভ্রুযুগল এক করে জিজ্ঞাসা করে, কি? তো আর কি, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি যখন যা ইচ্ছে তাই বলেন। আনিশা বুকে বিরক্তির ভাব টেনে কথাটা বলে, তো আমি কি বলবো না বলবো তা কি তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে নাকি? পিচ্ছি মেয়ে, চুপচাপ নিজের কাজ করো। আমি পিচ্ছি? না, তুমি বুড়ি। কি কি বলেন? আমি বুড়ি? তো কি বলবো? পিচ্ছি বলছি দোষ, বুড়ি বলছি তাও দোষ। তাহলে তুমি কচি খুকি। আমি তাই? ওকে, তুমি সব এবার মন দিয়ে পড়ো। আনিশা মন খারাপের ভান মুখে নিয়ে বইয়ের দিকে তাকায়। শ্রেয়ান আর চোখে আনিশার দিকে তাকিয়ে মনে মনে বলে, আনিশা, তুমি কিছুই না, আমার নেশা তুমি। তুমি মানেই মোহ। পরীক্ষার হল থেকে বের হয়ে আনিশা খেয়াল করলো প্রতিদিনের মতো আজও ইয়াস দাঁড়িয়ে আছে। কথা বলছে বন্ধুদের সাথে, হাসছে। দূর থেকে শ্রেয়ানকেও দেখা যাচ্ছে, তাকে হাত নাড়িয়ে ডাকছে। আনিশা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। ইয়াস খেয়াল করলো কালো বোরখা পরিহিতা মেয়েটা চলে যাচ্ছে। পরীক্ষার হলে এই বোরখা পরা মেয়েকে প্রায় দেখেছে সে। চেনা চেনা লাগলেও ঠাউর করতে পারল না, তবে চোখগুলো বেশ চেনা লেগেছে তার। ইয়াস পিছু নিল বোরখা পরিহিতার উদ্দেশ্যে। এত মানুষের ভিড়ে যেতে দেখলো মেয়েটার সামনে দু চারটা ছেলে দাঁড়িয়ে পথ আটকেছে। ইয়াস তাড়াতাড়ি যেতেও পারল না, মানুষের সমাগমটা একটু বেশি। বোর্ড পরীক্ষা বলে কথা, ইয়াস চাইলে মেয়েদের ভিড় ঠেলে যেতেই পারে, কিন্তু বিষয়টা তার দৃষ্টিকটু মনে হলো, তাই কিছু করছেও না। কিন্তু অনেকটা দূর থেকেও সে দেখলো মেয়েটার সামনে ছেলেগুলো দাঁড়িয়ে কিছু বলছে, ঠোঁট কামড়ে হাসছে। ইয়াস এত দূর থেকেও বুঝলো মেয়েটা জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তবে সে যাওয়ার আগে একজন বলিষ্ঠ পুরুষ এসে গাল বরাবর ঘুষি দিল ছেলেটাকে। মুহূর্তেই সেখানে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তুমুল এক কাণ্ড। ভিড় একটু কমলো। ইয়াস এখন না গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে সেখানে, বোঝার চেষ্টা করছে বিষয়টা। শ্রেয়ান সবগুলোকে বেশ কয়েকটা দিয়েছে। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ এসে বিষয়টা সামলে নিল। ছেলেগুলোকে ইফটিজিং কেসে অ্যারেস্টও করলো। আনিশা ভয়ে শ্রেয়ানের পেছনে গুটিয়ে দাঁড়িয়ে আছে, শরীর তার কাঁপছে। শ্রেয়ান অনেকটা রেগে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তবুও আনিশার দিকে তাকিয়ে বলে, আনিশা, আর ইউ ওকে? আনিশা কাঁপছে, ভয়ে চোখের পানি ছলছল করছে। সে মাথা নাড়ায়, তার কিছুই হয়নি। আনিশা খেয়াল করলো শ্রেয়ানের কপাল বেয়ে রক্ত পড়ছে। সে রক্ত ভ্রুর কাছে এসে ঠেকেছে। আনিশাকে শ্রেয়ান এক হাতে নিজের কাছে জড়িয়ে নেয়। চলো বলে দুজনে আবার হাঁটতে লাগলো গাড়ির দিকে। আনিশা এখনো কাঁপছে, ভেতর থেকে এখনো কাঁপনি হচ্ছে তার। এদিকে শ্রেয়ানের যেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আনিশা শ্রেয়ানকে ধরে গাড়ির কাছে নিয়ে গেল। শ্রেয়ানদের দাঁড় করিয়ে আনিশা গাড়ি থেকে পানির বোতলটা এগিয়ে দেয় শ্রেয়ানের দিকে। শ্রেয়ান চোখে মুখে পানির ঝাপটা দেয়। কাটা জায়গাটাতে পিনপিনে তরল পানির স্পর্শ। শ্রেয়ান আহ করে মৃদু চিৎকার দেয়। আনিশা বুঝলো কি হয়েছে। শ্রেয়ান কয়েক ঢোক পানি খায়। এখন একটু ভালো লাগছে। আনিশার দিকে তাকিয়ে বলল, আই এম ফাইন, চলো বাসায় যেতে হবে। দূর থেকে ইয়াস সবটাই দেখলো। মেয়েটাকে তার বড্ড চেনা লাগলো। তার সেই চেনা মেয়েটাই কি বোরখা পরিহিতা? ইয়াসের বুকে ধক করে কিছু একটা হলো। আনিশা তাড়াহুড়ো করে শ্রেয়ানকে এনে ড্রয়িং রুমে বসায়। আনিশার এমন উত্তেজিত ভাব দেখে শ্রেয়ানের ভীষণ ভালো লাগে।
কিন্তু তবুও আনিশার উদ্দেশ্যে বলে, আনিশা, এমন করছো কেন? আস্তে, লেগে যাবে। আমার লেগে যাবে, যায়নি। আর আপনার লেগে আছে, তাই চুপ করে বসে থাকুন। আনিশা, শান্ত হও। তুমি কি আমায় শাসন করছো? আনিশা মেডিসিনের বক্স খুঁজে বের করে ঘাড় ফিরিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। বেশ করেছি, আপনি চুপ থাকুন। তোমায় এত অস্থির হতে হবে না, আমি করে নিব। আপনি চুপ থাকুন তো। আনিশা বক্স এনে শ্রেয়ানের পাশে সোফায় গিয়ে বসে। দেখি। বলে শ্রেয়ানের থুতনিতে হাত দিয়ে মুখটা তার দিকে ফিরিয়ে আনে। অমন পরশে মুহূর্তেই সারা শরীরে শ্রেয়ানের বিদ্যুৎ প্রবাহিত হলো। বুকের বাপাসের মাংসপিণ্ডটার মাঝে অদ্ভুত অনুভূতি হতে লাগলো। সেটা যেন মুহূর্তে মুহূর্তে স্পন্দিত হতে লাগলো। শ্রেয়ান রোমাঞ্চ কিছু অনুভব করতে লাগলো। মনের গভীরে ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ল। শ্রেয়ান শান্ত দৃষ্টিতে আনিশার দিকে এক পলক তাকিয়ে আছে, যেন সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারবে সে। ঠোঁট কিঞ্চিত মেলে কোনায় এক হাসির রেখা টেনে আনিশার দিকে তাকিয়ে আছে। শ্রেয়ানকে দেখলে কেউ বলবে না সে হাসছে, অথচ তার মাঝে আনন্দের ছড়াছড়ি হচ্ছে। আনিশা দক্ষ হাতে শ্রেয়ানের কপালে ব্যান্ডেজ করে দিল, ঠিক সেদিনের মতো যেদিন শ্রেয়ান আনিশাকে করে দিয়েছিল। আনিশার স্পষ্ট আজও মনে আছে প্রথম রাতের কথা। শ্রেয়ানও মুচকি এসে সেই রাতে স্মৃতিচারণ করল। শ্রেয়ান নিজের বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে, মাথাটাও ধরেছে বেশ। আনিশা কোথায় জানে না, মেয়েটা তার সামান্য একটু আঘাত নিয়ে বেশ বিচলিত হয়ে পড়েছে। এটা কি ঠিক নয়? আর মাত্র 2টা পরীক্ষা আছে, ভালোই ভালোই শেষ হলেই হয়। আনিশা বলেছে তার সব পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। শ্রেয়ানও তা বিশ্বাস করে। আর 2টা পরীক্ষা ঠিক করে সারলেই হয়। শেষ ভালো যার সব ভালো তার। আনিশা হাতে গরম এক গ্লাস দুধ নিয়ে এসেছে। শুনছেন? ঘুমিয়ে গেলেন নাকি? দেখুন, ঘুমিয়ে গেলেও কিন্তু এটা খেয়ে নিতে হবে। তাড়াতাড়ি উঠে পড়ুন। কি হলো, উঠুন। এত ভেবে করছো কেন? কি? আমি কি করেছি? তো আর কি বলবো? দেখছো একটা মানুষ ঘুমিয়ে আছে, তাকে এমন হন্যে হারা হয়ে ডাকবার কি আছে? আমি কি আর এমনি ডাকলাম? তাই বলে এটা বলবেন আমায়? বাদ দাও, চলে যাও এখান থেকে। কথা শেষ হওয়ার আগে শ্রেয়ান দেখতে পেল আনিশার হাতে দুধের গ্লাস। দেখেই শ্রেয়ান পাশ ফিরে আবার শুয়ে পড়ে। বিষয়টা আনিশার বোধগম্য হলো না। কি হলো এটা? উনি এমন করলো কেন? সেটাই ভাবছে আনিশা। কি হলো, আপনি শুয়ে পড়লেন কেন? শুনছেন? কি হলো আপনার? মানে চলে যেতে বললাম, চলে যাও। মানে? তোমায় চলে যেতে বললাম না, চলে যাও। আনিশা খুব অবাক হয়। কি হলো হঠাৎ? শ্রেয়ান গুটিয়ে শুয়ে পড়ল। 2 হাত একসাথে জড়ো করে পা গুলি বুকের কাছে এনে একদম গুটিয়ে শুয়ে রইল বাচ্চাদের মতো। আনিশা বুঝতেই পারছে না উনি এমন করছে কেন। কি হলো আপনার? শুনছেন? এমন কেন করছেন আপনি? শ্রেয়ান গর্জে উঠল। চোখগুলো একটু সময়ে লাল হয়ে গেছে। কপালের রগগুলো ফুলে টুইটুম্বর হয়ে আছে। চোখগুলো পানিতে চিকচিক করছে। অনেকটা চিৎকারের স্বরে শ্রেয়ান বলে, কি হলো? বললাম তো চলে যাও। আনিশা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তবুও চুপ করে দাঁড়িয়ে আছে। চলে যাও ওটা নিয়ে। বলতে বলতে শ্রেয়ানের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অপর চোখটাও আর সইতে পারল না সেও মেঘ ছড়িয়ে দিল। আনিশা বিস্মিত হচ্ছে, কি হলো এমন? শ্রেয়ান বিড়বিড় করে বলতে লাগলো, চলে যাও ওখান থেকে, চলে যাও। আনিশার বুকের ভেতরটা কচমচ করছে, যেন কাঁচ ভাঙার মতো শব্দ হচ্ছে। অনেক কষ্ট লাগছে শ্রেয়ানের অবস্থা দেখে। ফাঁকা ফাঁকা কষ্টের অনুভূতি হচ্ছে তার মাঝে। কোনোদিন নিজের ইচ্ছায় শ্রেয়ানের কাছে যায় না, একান্ত দরকার ছাড়া। আনিশা দুধের গ্লাসটা বিছানার পাশের টেবিলে রাখে। তারপর শ্রেয়ানের পাশে গিয়ে বসে। আলতো হাতে শ্রেয়ানের দুগাল ধরে মুখটা একটু উপরে তুলে স্নিগ্ধ দৃষ্টি দিয়ে তাকালো শ্রেয়ানের প্রতি। আনিশার এহেন কাজ শ্রেয়ানকে যেমন বিস্মিত করছে তেমনই বিচলিত। শান্ত দৃষ্টি নিয়ে তাকায় আনিশার দিকে। আনিশা 2 হাতের আঙ্গুল দিয়ে শ্রেয়ানের চোখের পানি মুছে দেয়। নরম সুরে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এই মুহূর্তে শ্রেয়ান গলে গেছে। 4 বছরের বাচ্চার মতো কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আম্মু মারা যাওয়ার পর থেকে আমি দুধ খাই না। আম্মু আমায় প্রতিবার দুধ খাওয়ানোর সময় কপালে চুমু দিয়ে বলতো, খেয়ে নাও। আমার ভালো না লাগলেও খেতাম। আম্মু চলে যাওয়ার পর থেকে কেউ আদর করে দুধ দেয়নি। আমিনা আন্টি আনলেও আমি না করতাম, জেদ করতাম উনি চলে যেত। আমি দুধ খাবো না,
নিয়ে যাও আনিশা। দুজনেই কিছুক্ষণ চুপ থাকলো। শ্রেয়ানের মুখে একটা স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ল। আনিশা গালের উপর থেকে হাত গুটিয়ে এনে নিজের কোলে রাখে। তারপর শ্রেয়ানকে বলে, আমিও তো ওষুধ খেতাম না, সেদিন তো আপনি শুনেননি। তোমার ঔষধ ভালো লাগে না আর আমার দুধ। নিয়ে যাও আনিশা। আমি যে সেদিন বলেছিলাম আপনি শুনেছিলেন? বলুন, শুনেছিলেন? আপনি আমায় জোর করে খাইয়েছিলেন, তবে আজ কেন কথার মাঝে দাগ কেটে শ্রেয়ান বলে, আমি জোর করে খাইয়েছি মানলাম, কিন্তু তার জন্য আমার কিছু করতে হয়েছিল। আমি তোমার ঠোঁটে ঠোঁট বুলিয়ে দিয়েছিলাম, বাধ্য হয়ে তোমাকে হজম করতে হয়েছে। আমার বেলায় তো আর তা নয়, এমন হবেও না, তাই আমি হজম করতেও পারবো না। নিয়ে যাও আনিশা। শ্রেয়ানের কথা শুনে আনিশা ঠায় বসে আছে। কি করবে ভেবে পাচ্ছে না। শ্রেয়ানের মুখে অবজ্ঞার হাসি। সে চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসে আছে। আনিশা এখন এখানে থাকতে স্বস্তি ফিল করছে না। সে থম মেরে উঠে দাঁড়ায়। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সময় নিল। না, এখানে তার থাকা চলে না। শ্রেয়ানের শেষের কথাগুলো কানে বারংবার প্রতিধ্বনি সৃষ্টি করছে। শরীর নিস্তেজ হয়ে আসছে। আনিশা গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসে। শ্রেয়ান আনিশা যাওয়ার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। সে বেশ জানে আনিশা এমনটা কখনোই করবে না। মুখে তার কষ্টের হাসি, বুকে হাজারো ব্যথায় চিনচিন করা অনুভূতি। আনিশা কি মনে করে আবারও দৌড়ে আসে। সেকেন্ডও সময় না নিয়ে শ্রেয়ানের দুগালের পাশে হাত রেখে ঠোঁটে ঠোঁট বুলিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে আনিশা দৌড়ে চলে যায় রুম থেকে। শ্রেয়ান কিছুই বুঝে না। পাথর হয়ে বসে আছে চোখ বড় বড় করে। পাথর আর তার মধ্যে পার্থক্য এখন এটুকুই যে পাথরের মাঝে প্রাণ নেই, নিঃশ্বাস নিতে পারে না, অথচ তার মাঝে আছে সে পারেও। শ্রেয়ান খানিক আগের হওয়া চুমুর কথা মনে করে বিচলিত হয়ে গেল। আদৌ সম্ভব? হানিশা নিজে? শ্রেয়ানের বিশ্বাসই হচ্ছে না। শ্রেয়ান কাপা হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, বিড়বিড় করে বলে, সত্যি কি তাই? পাশের টেবিলে রাখা দুধের গ্লাসটার দিকে চোখ বুলায়, হাতে তুলে নিল সেটা। আবারও বিড়বিড় করে বলল, আম্মু, আমি আমার সঙ্গিনী পেয়ে গেছি। ইয়াস বিছানায় শুয়ে আছে, কপালের উপর হাত রেখে চোখ মেলে তাকিয়ে আছে। ফ্যান ঘুরছে তবুও সে ঘেমেই যাচ্ছে। তার চোখে বোরখা পরিহিতা সেই মেয়ে আর মেয়ের চোখ। ইয়াসের বড্ড আনিশার কথা মনে পড়ছে। মেয়ে ছিল একটা তার চোখে দেখা সেরা। আসলেই সে সেরা ছিল। ইয়াস অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। তার বাবা একটা কোম্পানিতে জব করে। ইয়াস বেশ মেধাবী ছাত্র। সবার কাছে তার নাম ডাক আছে। ইয়াস পড়ার ফাঁকে ফিনান্সের কাজও করছে। মোটামুটি তার একটা ইনকাম হয়। নিজের খরচ নিজে চালিয়েও পরিবারকে কিছু দিতে পারে। মা বাবার একটা মাত্র ছেলে। ইয়াসের একটা বোনও আছে। তাদের ছোট্ট একটা পরিবার। আনিশাকে সেই প্রথম থেকেই চিনে। আনিশা ইন্টার প্রথম বর্ষে ভর্তি হওয়ার দিন থেকে নবীনবরণ উৎসবে সেদিনের কথা মনে পড়ছে ইয়াসের। তারিখটা মনে না থাকলেও বারটা মনে আছে বেশ। সেদিন ছিল রোববার। কলেজের নানা কাজে ব্যস্ত ইয়াস। তাড়াহুড়ো ছুটোছুটি করছে সে। কি জানি আনতে বাইরে যাবে। তখনই দেখেছিল আনিশাকে। লাল রঙের একটা গোল জামা পরা। লম্বা কেশগুলো ছিল উন্মুক্ত। সাদা ওড়না দিয়ে মাথা ঢাকা। একজন মেয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে তার কানের দুল লাগিয়ে দিচ্ছিল। ইয়াস হা হয়ে দেখছিল মেয়েটাকে। লাল জামার ফাঁকে সাদা মুখটা বেশ স্পষ্টভাবে উঁকে দিচ্ছিল। সেই প্রথম দেখাতেই ভালো লেগেছিল মেয়েটাকে। তারপর থেকে আশেপাশে ঘুরতে লাগলো। কোনোভাবে নাম জানতে পারে। আনিশা তার নাম। আনিশা নামটাও যেন ইয়াসের বেশ পছন্দ হয়। দিনরাত তার কথা ভাবতে থাকে। আশপাশে ঘুরতে লাগলো পাগলের মতো। আনিশা কলেজে বেশি আসতো না। যেদিন আসতো সেদিন ইয়াস তার পিছিয়েই থাকতো। শুধু দেখে যেত। সুন্দরী হওয়ায় আনিশাকে জ্বালাতন করতো অনেকে। সে রেগে যেত। কেউ কিছু বললেও সে মারধর করত। বিষয়গুলো আস্তে আস্তে আনিশাও খেয়াল করত। ইয়াস বুঝতো আনিশা তাকে আর চোখে দেখে। ভালো লাগাটা আরো বাড়তে লাগলো। এক সময় ইয়াস ভালো লাগার চরম পর্যায়ে পৌঁছে গেল। এখন সে আনিশার সাথে কথা বলতে চায়। তার মন সবসময় আনিশাকে চায়। ইয়াস আর নীরব দর্শকের মতো শুধু দেখে যেতে পারল না। একদিন সে সাহস নিয়ে আনিশার সামনে গেল। আনিশা তখন ভয় পাচ্ছিল। তার মুখে আলগা ভয়ের আবরণ দেখা দিয়েছিল। খুব মনে আছে সে বিচলিত কণ্ঠ নিয়ে আনিশাকে বলেছিল, আনিসা, তুমি কি আমায় ভয় পাচ্ছ? আনিসা, আমায় ভয় পেও না। আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আনিশা শুধু চুপই ছিল।
ভয়ে তার হাত পা কাঁপছিল। আনিসা, তোমায় একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। আনিশা তখনও হুম না কিছুই বলেনি। আসলে আনিসা, আমার তোমাকে ভালো লাগে। ব্যাস, আনিশা সময় নষ্ট না করে সেদিন দৌড়ে ক্লাসের ভেতর চলে গেছিল। আনিশার দৌড়ে সেই দৃশ্যটা চোখে ভাসতেই ইয়াশ একগাল হেসে ওঠে, হাত দিয়ে নিজের চুল ঠিক করলো। আনিশা তো এমনিতেই কলেজে কম যেত, দ্বিতীয় বর্ষে উঠে পরীক্ষা ছাড়া তাকে কলেজেই দেখা যেত না। বাড়ির আশেপাশে ঘুরে জানতে পারে তার মা মারা যাওয়ার পর থেকে সে নেতিয়ে গেছে, ঘর থেকে তেমন বের হয় না। তার মন খুব খারাপ হতো। দিনের পর দিন বাড়ির আশেপাশে থেকেও আনিশাকে দেখতে পেত না। সে তখন ডিপ্রেশনে ভুগছিল। আনিশার টেস্ট পরীক্ষা তখন সে চলে গিয়েছিল নানার বাড়ি। নানু মারা যাওয়ায় 40 দিন তাকে সেখানে থাকতে হয়েছে মাকে নিয়ে। মাও নিজের মায়ের সুখে অর্ধেক হয়ে গিয়েছিল, মাকে একা রেখে আসতেও পারছিল না। ওদিকে আনিশাকে না দেখেও ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। সব মিলিয়ে তখন তার নিজেরই মরণাপন্ন অবস্থা। চাইলেও সে আনিশাকে আর পায়নি, দেখতেও পায়নি। টেস্ট পরীক্ষার পর এসে আনিশার বাসার সামনে যায়, তাকে বরাবরের মতোই পায়নি। আনিশার বাবার সম্পর্কে আগে থেকেই জানতো সে। সেদিন আর নিজেকে সামলে রাখতে পারেনি, ভয় ডর রেখে আনিসুর মিয়ার সামনে যায়। শরীর থেকে মদের ভ্যাপসা গন্ধে তার বমি আসছিল সেদিন, তবুও নাক সিটকে জিজ্ঞেস করেছিল, আনিসা কোথায়? কি হলো? আপনার জিজ্ঞেস করছি, আনিসা কোথায়? না, পাখি ফুরুত। এটা বলেই আনিসুর মিয়া সেদিন হেলতে দুলতে চলে গিয়েছিল। সেই কথা শুনে ইয়াসের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এলাকার লোকজনের কাছ থেকেও সে আনিশার কোনো খোঁজ পেল না। তবে কয়েকজন বলে সে আনিশাকে রাতে একটা গাড়িতে উঠতে দেখেছে। অনেকের অভিযোগ, নরপিশাচ বাপ হয়তো মেয়েকে পতিতালয়ে পাঠিয়েছে, না হয় মেয়ে পাচারকারীদের কাছে। ইয়া সেদিন কেঁদেছিল, মধ্যরাতের রাস্তায় হাঁটু গেড়ে চিৎকার করে কেঁদেছিল, বুক ফাটানো চিৎকার করেছিল সেদিন। কথাগুলো ভাবতে ভাবতে ইয়াসের চোখের কোণায় পানি জমে আসে। ওদিকে বোন ইনা তাকে ডাকছে খাওয়ার জন্য। ইয়াস উঠে বসে, এক আঙ্গুল দিয়ে চোখের পানিটা সরিয়ে বুক চেরা এক নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। শ্রেয়ান ডিভানের আতশোয়া হয়ে আছে, ভাবছে, নেশা। আনিশার নেশায় বদ্ধ হয়ে আমি আমার মদের নেশা ভুলে গিয়েছি। যে আমি কিনা একদিন মদ ছাড়া থাকতে পারতাম না, সে আমি আজ কয়েক মাস মদ ছুঁয়েই দেখি না। সেদিন প্রথম আনিশাকে দেখে নেশা বলে আমি ভুল করিনি। সে সত্যিই আমার নেশা, আমার অস্তিত্বেও ও নেশা হয়েই যাবে। ইয়াস খাবার টেবিলে বসে আছে, মনের মাঝে আনিশা। আনিশার স্মৃতিগুলো আরো বেশি করেই ছুটেছে তার পিছু। অস্থিরতা কাজ করছে সারা দেহে, খাওয়ারও ইচ্ছে নাই, কিন্তু না খেলে মায়ের হাজারটা প্রশ্ন আসবে, তাই চুপচাপ বসে আছে। পাশে তার ছোট বোন ইনা, মা খাবার দিচ্ছে। ইনার ফোন বেজে উঠতেই সে ফোনটা সাইলেন্ট করে নেয়। স্ক্রিনে তাকিয়ে নাম্বার দেখে সে কিছুটা বিব্রত বোধ করলো। আসছি বলেই তাড়াতাড়ি ছুটে গেল নিজের রুমে। দরজা লক করে রুমে ফোনটা রিসিভ করে, সাথে সাথে ওপাশ থেকে বলে ওঠে, কোথায় ছিলে এতক্ষণ? তুমি জানো আমি বাসায়। তাই বলে এতক্ষণ? তো কিছু বলবে? আমার জানটা কি খেয়েছে দুপুরে? মিয়ানের কথাই সে হেসে ওঠে, বলে, না খাবো, তুমি খেয়েছো? না, তুমি খেয়ে একটা মেসেজ করো, আমি ওয়েট করছি। ওয়েট করতে হয় কেন? খেয়ে নাও তুমি। না, আগে আমার জানটা খাবে পরে। যদি না খাই? পাগলি কি হলো আবার? কিছু হয়নি স্যার। তবে যাও। ওকে, তুমিও খেয়ে নাও, আমি খাবো এখন। তুমি খেয়ে মেসেজ করবে, পরে আমি খাবো। ওকে পাগল, রাখছি। ওকে সুইটহার্ট। ইনা ফোনটা কেটে তাড়াতাড়ি খাবার টেবিলে যায়। ইনা আর মিয়াদের প্রেম প্রায় 1 বছর হচ্ছে। পাগলের মতো ভালোবাসে ইনাকে। ইয়াসের মতো সে অনার্স ফাইনাল ইয়ারে, আর ইনা ডিগ্রি সেকেন্ড ইয়ারে। পড়াশোনা তার একদমই ভালো লাগে না। সারাদিন সে নিজের মতোই ব্যস্ত, যখন যা মন চায় তখন তাই করে। উদাসী ভাব সবসময় তার মাঝে। পড়া বাদে প্রায় সবকিছুতেই সিরিয়াস সে। সাজগোজ, ঘোরা, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, শপিং করা, খাওয়া সবকিছুই ভালো লাগে, শুধু পড়া বাদের তালিকায়। এইচএসসিতে কোনো রকম পাশ করেছে 3.42 পেয়ে। তারপর পড়াশোনা করবে না বলেই বায়না ধরে। লাজ শরমের মাথা খেয়ে মা ভাইকে বলেই বসে বিয়ে দিয়ে দিতে, তবুও পড়বে না সে।
বাবা আর ভাই মিলে জোর করে ডিগ্রিতে ভর্তি করিয়ে দেয়। মিয়াদ আর কচ্ছপের মতো গতিতে পড়া সব মিলিয়ে ভালোই যাচ্ছে এখন। মিয়াদ দাঁত বের করে হেসে সোফায় বসে। তার একটু বলতে বেশ খানিক বাদেই এনার ডাক শোনা যাচ্ছে। মিউ, মিউ, কোথায় তুই? আসছি আপু। বলেই মিয়াদ বসা থেকে উঠে দাঁড়ায়। এনা তখন খাবার টেবিলে সামনে বসে আছে। সাথে সাথেই তাদের মম আর পাপা। মিয়াদকে দেখে তার পাপা মিস্টার আফতাব খান বলে, কি ব্যাপার মাই সন, কোথায় থাকো তুমি? আসলে পাপা, তাদের কথার মাঝে এনা বলে ওঠে, উফ মিউ, বস তো, খাবার শুরু কর, খিদে পেয়েছে। পাপা, নাও শুরু করো। মিয়াদের মা মিতিলা বেগম ছেলের দিকে তাকিয়ে বলে। ও আর কোথায় থাকবে, কারো কথা শুনি নাকি? বিরক্তি প্রকাশ করে আফতাব খান, বলে ওঠে। ওহ মিথিলা, চুপ করো। মিতিলাও বাধ্য হয়ে চুপ করে থাকে। আফতাব ছেলের দিকে তাকিয়ে বলে, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো যে, বসো। পাপা আমার খিদে লাগছে না, পরে খাবো, তোমরা খাও। কি বলো, বেলা তো অনেক হলো, চুপচাপ খেতে বসো মাইসান। মিয়াদের ফোনের মেসেজ টোনটা বেজে উঠতেই স্ক্রিনে নজর দেয়। ইনা মেসেজ করেছে, আমি খেয়ে উঠলাম, চুপ করে খেয়ে নাও। ও শিওর বলেই মিয়াদ সবার সাথেই খেতে বসে। আজ দুদিন, সেদিনের ঘটনার পর থেকে আনিশা তেমন সামনে যাচ্ছে না শ্রেয়ানের। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। শ্রেয়ান কাল সহ্য করলেও আজ পারছে না। অস্থিরতা কাজ করছে, ছটফট লাগছে না দেখতে পেয়ে। তার নেশাকে কিছুটা রাগ হচ্ছে। এই একটুর জন্য কিনা শ্রেয়ান আর চুপ না থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। গটগট পায়ে পাশের রুমে যায়। দরজা বন্ধ। শ্রেয়ান এক নাগারে দরজা ধাক্কায়। আনিশা বলে ওঠে, কে? কি হলো, কে? মামুনি? শ্রেয়ান কিছু না বলে শুধু দরজা ধাক্কাচ্ছে। আনিশা বিরক্ত প্রকাশ করে। পড়া রেখে দরজা খুলে দেয়। ওমা! দরজা খোলার সাথে সাথে শ্রেয়ান আনিশাকে মৃদু ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দেয়। হনহন করে ভেতরে এসে ফের দরজা লাগিয়ে ফেলে। আনিশা বেশ বিচলিত হয়ে পড়েছে এমন কর্মে। শ্রেয়ান দরজা লাগিয়ে আনিশার দিকে ফিরে গট করে আনিশার দুবাহু চেপে ধরে। আনিশা ভয়ে চোখ বড় বড় করে তাকায়। কি হয়েছে তোমার? কি হয়েছে কি? আ- আপনি? তো আর কে আসবে? কাল থেকে কি বনিতা করছো? আমি? কি? কি বনিতা? ও, কিছুই বোঝো না তুমি, হ্যাঁ? বাচ্চা মানুষ। সেদিন তো বেশ সাহস খাটিয়ে শ্রেয়ান চৌধুরীর অধরে ঠোঁট বুলিয়েছ। আনিশা এমন কথা শুনে মারাত্মক রকম লজ্জা পাচ্ছে। মাথাকে নিচু করে রেখেছে সে। মনে হচ্ছে এখন যদি কোনো পক্ষীরাজ বা বিশাল বড় এক পাখি এসে শ্রেয়ানের বাহুর বন্ধন থেকে নিয়ে যেত, তবেই শান্তি পেত সে। আনিশার লজ্জায় মরা মরা অবস্থা। শ্রেয়ানের দৃষ্টি এখন শান্ত। ঘোর দৃষ্টি নিয়ে আনিশার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। নিজেকে আনিশার আরো একটু কাছে নিয়ে গিয়ে বিড়বিড় করে বলে, একবারও চিন্তা করলে না ওর ফল কি হতে পারে? তুমি স্বেচ্ছায় শ্রেয়ানের কাছে ধরা দিয়েছ। এখন যদি আমি আষ্টে পৃষ্ঠে নিয়ে নেই, তবে একটা কুমারী মেয়ে হয়েও তুমি একজন হ্যান্ডসাম অবিবাহিত পুরুষের ঠোঁটে নিজের ইচ্ছায় ঠোঁটের মিলন করিয়েছ। হ্যাঁ, একটাবার বিবেচনা করলে না, সেই পুরুষ এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটায় কিংবা তোমাকে খুব কাছে পেতে চাই, তবে কি হবে? আনিশার লজ্জায় মরে যাচ্ছে। এখন যদি তার মরণও হতো তবে বেশ ভালোই হতো। এখন যদি আমি তোমাকে গভীরভাবে অনুভব করতে চাই, তবে? কথাটা শুনে এক সেকেন্ডের জন্য আনিশার বুকের ভেতর ধক করে ওঠে। সে আরো বড় করে চোখ নিয়ে শ্রেয়ানের চোখের দিকে তাকায়। শ্রেয়ান এবার আনিশার বাহু ছেড়ে আস্তে আস্তে হাত উপরে ওঠায়। শ্রেয়ানের হাত ঠাঁই নিল আনিশার নরম আলতো গালে। আনিশার গাল আর একটু উঁচু করেই শ্রেয়ান চোখ বন্ধ করে আরো গভীর হওয়ার পথেই দেখছিল। আনিশা একবার ভয়ে চোখ বন্ধ করেই নেয়। শ্রেয়ানের গরম নিঃশ্বাসটা চোখে ঠোঁটে পড়তেই আনিশা তাকায়। চোখ বড় করে দেখে কিঞ্চিত দূরত্ব তারা শ্রেয়ানের মাঝে। আনিশা হুট করে দু হাত দিয়ে শ্রেয়ানের হাত সরিয়ে নেয় গাল থেকে। তাড়াতাড়ি করে ছুটে আসতে চাইলেও পারল না। শ্রেয়ান ঘপ করে আনিশার হাত ধরে নেয়। এক টানে আনিশাকে নিজের কাছে নিয়ে আসে। আনিশার পিঠ শ্রেয়ানের বুকেই লেগে আছে বেশ ভালোভাবে। শ্রেয়ান একটু একটু করে আনিশার চুলের কাছে মুখ নিয়ে নেয়। প্রাণ ভরা এক টানে আনিশার চুলের গন্ধ নেয়। আনিশার চুলে নিজের ঠোঁট বুলিয়ে
একটা চুমু দেয়। তারপর শ্রেয়ান হাসি হাসি মুখ নিয়ে দরজা খুলে বের হয়ে গেল। আনিশা পেছন ফিরে শ্রেয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল অবাক পানে। শ্রেয়ান হাসি হাসি মুখ নিয়ে যেতে যেতেই বলে, তোমার দ্বিধাটা দূর করার প্রয়োজন ছিল। আমি দুঃখিত শেহাজাদি, এমন কিছুই করতাম না অমন্ত্র না হলে। তুমি সহজও হতে পারতে না, তবে বিশ্বাস রাখতে পারো ভুল কিছু করতাম না। তবে মাই ডিয়ার, তোমার চুলের ঘ্রাণটা জাস্ট অতুলনীয়। পুরো মাতালো এক নেশাময় ঘ্রাণ বুকে বিঁধে গেছে। এখন সত্য অনুভব করছি। বার কয়েক কল দিয়েছে আনা, শ্রেয়ান ইচ্ছে করেই ধরছে না কলটা। তার বিরক্ত লাগে। 3বার কল হয়ে কেটে যাওয়ার পর 4বারের মাথায় শ্রেয়ান ফোন হাতে তুলে নেয়। কল রিসিভ করে থার্কিকে এনাই বলে, কি ব্যাপার শ্রেয়ান, কি সমস্যা তোমার? আমার সমস্যা দেখার জন্য কি তোমায় আমি চামচা রাখছি? এমন একটা কথাতেও এনা হেসে বলে। তবুও আমি কিছু মনে করব না। শ্রেয়ান প্রচন্ড বিরক্ত হয়। মেয়েটা এত গায়ে পড়া, আল্লাহ। শ্রেয়ান ফক করে একটা নিঃশ্বাস ছাড়ে, শক্ত গলায় বলে, কি বলবে বলো? শ্রেয়ান, আমার সাথে একটু দেখা করো না। তোমায় দেখতে ইচ্ছে হচ্ছে। তবে আমি তোমার বাসায় আসি কাল। প্লিজ শ্রেয়ান, রাগ করো না, প্লিজ প্লিজ। শ্রেয়ান কিছু না বলেই ফোনটা কেটে দিল। ফোনটা সুইচ অফ করে বিছানার উপর রেখে উঠে দাঁড়ায়। বড্ড গা কিরকির করা বিষয়। ওদিকে অ্যানার আগে কটমট করছে, ফুসফুস করেই বলছে, শ্রেয়ান, তুমি শুধু আমার, আর কারো না, কারো হতেও দিব না। দেখে নিও তুমি। ওই মেয়েটাকে এখনো তোমার বাসায় থাকলে ওকেও দেখে নিব আমি। অ্যানা সব পারে, সব করতে পারে। রাত তখন 10টা। শ্রেয়ান গিয়ে দেখে আনিশা পড়ছে। আর মাত্র 2টো পরীক্ষা। কাল একটা, তার পরদিন আরেকটা। ব্যাস, আনিশা পড়াতে মগ্ন। শ্রেয়ান এগিয়ে গিয়ে বিছানায় পাশে বসতে বসতেই বলে, আনিশা। আনিশা মাথা তুলে বলে, জি বলুন। পড়া শেষ? আর একটু বাকি। দাও তো দেখি কতটা শেষ হয়েছে। না। আনিশার ছটফট উত্তরে শ্রেয়ান ভ্রু কুচকে তাকায়। এটা দেখে আনিশা ইতস্তত করেই বলে, পরীক্ষার আগে আর পড়া ধরতে হয় কেন? মানে? এখন শুধু রিভিশন দিই, পড়া ধরতে হবে না। কথাটা আনিশা মিনমিনিয়ে বলে। আনিশা। শ্রেয়ানের কথার ফাঁকে আনিশাই বলে, পরীক্ষার আগের দিন রিভিশন ছাড়া পড়া ধরা আমার ভালো লাগে না। তাছাড়া আপনি 2বার সমস্ত বইয়ের পড়া ধরেছেন, আজ না। পরীক্ষার আগে রিভিশন ছাড়া পড়া ধরলে আমার মাথা এলোমেলো হয়ে যায়, কিছুই মনে থাকবে না। তাই শ্রেয়ান কিছু না বলে খানিক চুপ রইল। ঢোক গিলল একটা নিঃশ্বাস, শুকনো একটা নিঃশ্বাস ফেলে বলে, আনিশা, তুমি কি বুঝতে পারছো? দিনকে দিন তুমি আমার কথার সাথে জবাব দিচ্ছ। আমার কথার উপরে তুমি কথা বলছো, যা মোটেও পছন্দের নয়। তুমি আজকাল বড্ড বকবক করছো। শ্রেয়ানের কথায় আনিশা ভয় পায়, নড়ে চড়ে বসে, শুকনো ঢোক গিলে। আসলেই সে এখন আগের মতো কথা বলে না। জানি মানুষটা কি বলবে এখন। উনি তো সাইকো টাইপের মতো মানুষ, শান্ত থেকে না জানি কোন ভয়ঙ্কর কাজ করে ফেলে। আনিশা চুপ, মাথা নিচু করেই বসে আছে। চোখ তার স্থির নয়, অস্থির। এদিক ওদিক করছে টানা চোখগুলো। শ্রেয়ান আনিশার দিকেই তাকিয়ে ভাবছে, মেয়েটা দিন দিন চঞ্চল হয়ে উঠছে, সে আগের মতোই। যে চঞ্চলতায় মুগ্ধ করেছিল তাকে, সেই চঞ্চলতা দূরত্বটা স্বভাবেই শ্রেয়ান চৌধুরীকে বিচলিত করেছিল, মোহে পড়েছিল ভয়ঙ্কর তুল্যে। শ্রেয়ান ঠোঁটে ঠোঁট চেপে হেসে বিড়বিড়িয়ে বলে, বাচাল পড়ি। সকাল সকাল আনিশা আর শ্রেয়ানের বের হওয়ার সময় অ্যানা এসে হাজির হয়। অ্যানাকে দেখেই মনে হয় শ্রেয়ানের মাথায় আগুন ধরে গেছে। আর সময় পেল না আসার। আর 5 মিনিট পরে আসলেই বা কি হতো? অ্যানা এসে দেখলো দুজন বের হওয়ার তোড়জোড় চালাচ্ছে। মানে মেয়েটা এখনো শ্রেয়ানের সাথেই আছে। তারা কি একসাথে এক ঘরে থাকে? এটা ভেবে অ্যানা চলে গেল। চিৎকার করে বলল, ও এখানে কেন? শ্রেয়ান, ও এখানে কেন এখনো? শ্রেয়ান, উত্তর দাও, ও এখানে কেন? এই মেয়ে, এখনো এখানে কেন আছিস তুই? এই বলে অ্যানা তেড়ে আসলো আনিশার দিকে। আনিশার বাহু খামচে ধরবার আগেই শ্রেয়ান আনিশার সামনে এসে দাঁড়ায়, আনিশাকে আড়াল করে। সে আনিশাকে নিজের পেছনে নিয়ে নেয়। রাগে অ্যানাকে বলে, অ্যানা, তুমি কি পাগল? কি করছো?
নির্লজ্জের মতো কেন এসেছো? কি বললে শ্রেয়ান তুমি? এখানে আমি তোমায় আসতে বলিনি। তুমি কেন এসেছো? এখানে তোমার কোনো দরকারই নেই। যেতে পারো এখন। কথাটা শেষ করে শ্রেয়ান পেছনেই আনিশার দিকে তাকায়। আনিশা, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। শ্রেয়ান আনিশার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আনিশা পেছনে ফিরে একবার দেখলো অ্যানাকে। অ্যানা ঝলসানো দৃষ্টি নিক্ষেপ করলো আনিশার দিকে। অ্যানা রাগে ফেটে যাচ্ছে। সোফায় বসে কান্না করতে লাগলো সে। শ্রেয়ানকে ভালোবাসা কি তার দোষের? ইয়াস সেই 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। একবার বোরকা পরিহিতার সাথে কথা বলবে। আজ সে বন্ধুদের সাথে না, একাই দাঁড়িয়ে আছে একটা জায়গায়। বন্ধুদের সাথে থাকলে মেয়ে হয়তো চলে যাবে অন্য দিনের মতো, তাই চুপচাপ একা দাঁড়িয়ে আছে। এমন সময় তার এক বন্ধু আসে। কি রে ইয়াস, একা দাঁড়িয়ে আছিস কেন? এমনি, যা তুই। চল আমার সাথে বটগাছের নিচে, সবাই আড্ডা দিচ্ছে। না রে, তুই যা, আমার কাজ আছে। কি রে শালা, কি কাজ তোর? নাকি কোনো মেয়ের সাথে লটর পটর? শালা যা তো এখান থেকে। বুঝি বুঝি, সব বুঝি। যা, একা গিয়ে বুঝগা। শালা তোর গার্লফ্রেন্ডের কাছে এমন বলবো না, টাইট করে দিবে একেবারে। না না দোস্ত, এমন করিস না, অনেক কষ্টের সাথে রেখেছি। যা হারামি। ইয়াসের বন্ধু চলে গেল। ইয়াস রাগে বিড়বিড় করলো। এই জন্যই মাঝে মাঝে মনে হয় বন্ধু ছাড়া থাকে। শালা বন্ধুদের স্বভাবগতই দোষ এটা, হারামির দল। শ্রেয়ান দাঁড়িয়ে আছে। 15 মিনিটের পর বেল দিয়ে দিয়েছে, তাই অপেক্ষা করছে কখন আনিশা আসবে আর কখন জানবে আজ এক্সাম কেমন হলো। সকালে আসার সময় এমন একটা কাণ্ড হলো, না জানি আনিশার পরীক্ষাটা কেমন হয় ভেবেই অস্থির হয়েছে সে। আমার জানটা কি করে? আচ্ছা মেয়াদ, তোমার কি কল করার সময় থাকে না? না তো জান, কেন? মেয়াদ, তুমি না পাগল? জি না ম্যাম, আমি আপনার জন্য পাগল। তবে জানো তো, তোমার মুখে মিয়ার নামটা যা লাগে না, ইস, মনে হয় মম নামটা রেখে পারফেক্ট করেছে। তোমার মুখ থেকে নিজের নামটা শুনে তো জোস লাগে, ইচ্ছে করে নিজের নামটা নিজেই খেয়ে ফেলি। মেয়াদ, তুমি না আসলেই পাগল। মেয়াদ মুগ্ধ হয়ে ওপাশে থাকা ইনার হাসি শুনছে। শুনছে না, মনে হয় সে দেখছে। মনের চোখ দিয়ে অনুভব করছে সেই মুগ্ধকর হাসি। ইন আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগল। খুব ভালোবাসি জান তোমায়। তোমার হাসিটা না সামনে থেকে দেখতে ইচ্ছে করছে। আসবে আজ দেখা করতে? না আজ না, অন্যদিন। বললাম তো না। আজ মানে আজই। আজ না। রেস্টুরেন্টে খাওয়াবো, যা খেতে চাও তাই। আজ বারণ করবো না চকলেট ফ্লেভার আইসক্রিম খেতে। সত্যি তো? হুম। 3 সত্যি? 3 সত্যি। ওকে ডান, বিকেলে আসছি। ওকে মাই পাগলি। ইনা হেসেই কলটা কেটে দেয়। তার অ্যালার্জি আছে। ডক্টর অনেক কিছুই না করেছে, তবুও সে খেত। কিন্তু যবে থেকে মিয়াদকে সে কথা জানিয়েছে, তবে থেকে মিয়াদ ভুলে এসব খেতে দেয় না। ছেলেটা বড্ড কেয়ার নেয় তার, আগলে আগলে রাখে। আনিশা ক্লাসরুম থেকে বের হতেই ইয়াস তাকে দেখতে পায়। আনিশা সামনের দিকেই তাকায়, কারণ সে জানে শ্রেয়ান তার জন্যই অপেক্ষা করবে। আনিশা সামনে তাকালেই শ্রেয়ানকে দেখে। হিজাবের আড়ালে মুখে একটু হাসি টেনে এনে সামনের দিকে এগিয়ে গেল। ইয়াস আনিশার চোখগুলো কয়েক সেকেন্ড মন দিয়ে দেখল। তারপর সে ছুটল আনিশার সামনে। আজ কথা বলবেই, জানবে কে সে। এত কেন চেনা চেনা লাগছে তার। ইয়াস এসব ভাবতে ভাবতে আনিশার সামনে যায়। আনিশার পথ আটকে দাঁড়ালো। আনিশা ইয়াসকে দেখে থমকে দাঁড়ায়। ছেলেটাকে দেখলে আগেও তার একটু ভয় হতো, এখনো হচ্ছে। এখন তো আবার শ্রেয়ানের সাথে না জানি কি বলবে। আনিশা ভ্রু কুচকায়। আমার একটু কথা ছিল। কথাটা শেষ হওয়ার আগেই শ্রেয়ান এসে হাজির। আনিশার হাত টেনে নিজের কাছে আনে। চোখে মুখে ভয় আর অস্থিরতার ছাপ। একদম কেমন হলো? কি হলো? আপনার চোখ মুখ এমন কেন? আগে বলো, এক্সাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই টেনশনে আমার চোখ মুখ এমন। কণ্ঠ শুনে ইয়াসের বড্ড চেনা লাগছে। আনিশার কণ্ঠ। তবে এটাই কি আনিশা? কিন্তু লোকটা কি? আনিশা, হুম। চলো। শ্রেয়ান আনিশার হাত টেনে নিয়ে যায়। ইয়াস বোকার মতো বোবা হয়ে তাকিয়ে আছে। বলল কি লোকটা? কি নাম বলল? আনিশা? সেই আনিশা?
তাই তো এত চেনা চেনা লাগছে। সেই আনিশা জীবনে আবার? তবে কি সুখ ফিরবে ফের? ইয়াস বোবার মতো দাঁড়িয়ে আছে, শরীরে একটু মাত্র শক্তি পাচ্ছে না যে আনিশা বলে ডাক দিবে। শুধু চোখ দিয়ে গল গল করে দুফোঁটা অশ্রু নির্গত হলো। আনিশা আর শ্রেয়ান বাসায় এসে দেখে অ্যানা বসে আছে। নির্লজ্জ মেয়ে, অপমান সয়ে এতক্ষণ বসেছিল। অ্যানাকে দেখে শ্রেয়ান আনিশার দিকে তাকায়। তুমি রুমে যাও। আনিশা একবার শ্রেয়ানের দিকে তো আরেকবার অ্যানার দিকে তাকিয়ে উপরে উঠে যায়। কি ব্যাপারে না? কি চাই তোমার? তোমাকে। হোয়াট? ইয়েস, আমি তোমাকে চাই, তোমাকে। ফালতু কথা বলবে না, যাও এখান থেকে। কেন? শ্রেয়ান রাগে অন্যদিকে ফিরে। অ্যানা এবার শ্রেয়ানের কাছে চলে যায়। শ্রেয়ানের কোট টেনে আনে নিজের দিকে আর বলে, ওই মেয়েটার মাঝে কি আছে বলো তো? তার থেকে আমি তোমাকে বেশি সুখ এনে দিব শ্রেয়ান, সত্যি বলছি। অ্যানার কথা শুনে শ্রেয়ানের শরীর ঘৃণায় গুলিয়ে ওঠে। একটা মেয়ে এতটা খারাপ হতে পারে? ছি। শ্রেয়ান, একবার বলে দেখো। শ্রেয়ান রাগে অ্যানাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অ্যানা রাগে বলতে থাকে, ওই মেয়েটার মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? বলো শ্রেয়ান, বলো আমায়। শ্রেয়ান চেঁচিয়ে বলে ওঠে, ওর মাঝে নেশা আছে, আমার নেশা আছে। ওর থেকেও আমি তোমাকে বেশি নেশা দিব, একদম মাতাল করে তু। অ্যানার কথা শেষ হওয়ার আগে শ্রেয়ান ঠাটিয়ে এক চড় দেয় অ্যানার গালে। অ্যানা বেতাল হয়ে একটু ছিটকে দূরে পড়ে। চোখ ভর্তি পানি নিয়ে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি আমায় মারলে? বেশ করেছি, এবার যাও, না হলে আরো কয়েকটা খাবে। যাও, এক্ষুনি বের হয়ে যাবে না, জাস্ট গো। অ্যানা কান্না করতে করতেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। শ্রেয়ানের চোখ রাগে লাল হয়ে আছে, সে ঘামছে, চোখ মুখ লাল বর্ণ হয়ে আসছে। উপর থেকে আনিশা সবটাই দেখল। শ্রেয়ান নিচ থেকে উপরে তাকিয়ে দেখল আনিশাকে। তার মনে হয়েছে আনিশা সব দেখছে। হ্যাঁ, তাই হলো, আনিশা সবটাই দেখেছে। শ্রেয়ান আর কিছুই বলে না, লম্বা লম্বা পায়ে উপরে নিজের রুমে চলে যায়। বাথটবে বসে আছে আনিশা। পানির মাঝে থেকেও তার শরীরটা জ্বলছে, রিরি করছে পুরো শরীর। শরীর জ্বলছে না, অ্যানাকে দেখে মন জ্বলে যাচ্ছে তার, হদিশ পাচ্ছে না সে। তবুও মনের কোনায় একটু শান্তি লাগছে, প্রশান্তির বাতাস পাওয়া যাচ্ছে। তা কেন? রেস্টুরেন্টে ইনা আর মিয়াদ বসে আছে অনেকক্ষণ। ইনা হাসছে আর কথা বলছে, মিয়াদ গালে হাত দিয়ে বসে তা দেখছে। জানো, আজ হাসি দেখার জন্য তোমাকে এখানে এনেছি। মিয়াদের কথা ইনা আরো হেসে ওঠে। কিছু বলছো না যে? কি আর বলার আছে, তুমি যেমন পাগল। মোটো আমি পাগল না, কিন্তু তোমার প্রেমে আমি উন্মাদ। ইনা আর এক গাল হেসে দেয়। হঠাৎই মিয়াদ বলে ওঠে, ভাই। কি ভাইয়া? তোমার আবার ভাই কোথা থেকে আসলো? আরে গাধি, তোমার ভাই। কি ভাইয়া? কোথায় ভাইয়া? কানিরে, পিছনে তাকিয়ে দেখো, একজনকে সাথে নিয়ে আসছে। হায় আল্লাহ, বলো কি? কি করব আমি? ইনা পেছনে ফিরে দেখে সত্যি তার ভাই আসছে, তার এক বন্ধুকে নিয়ে। ইনা দিশ না পেয়ে মিয়াদের হাত ধরে। বলদা এখনো এখানে বসে থাকবে, ওঠো। আরে আজব, ওনার সামনে দিয়ে যাব নাকি? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো চাওই তোমার বিয়ে হয়ে যাক। আরে বোকার লেজরে, এসব জানলে তোমাকে রেখে অন্য কারোর সাথে আমাকে বেঁধে ফেলবে, পরে বুঝবে কেমন মজা। মিয়াদ তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, কিছু একটা ভেবে ইনার হাত ধরে। হ্যাঁচকা টানে কোনো রকম ইনাকে নিয়ে রেস্টুরেন্টের রান্নাঘরে ঢুকে। বাবুর্চিকে কোনো রকম বলে তারা পেছনের দরজা দিয়ে বের হয়ে আসে। নেহাত রেস্টুরেন্টে সবসময় আসা যাওয়া করে মিয়াদ, তা না হলে প্রেমিকার ভাইয়ের কাছে ধলা খেয়ে পাবলিকের সামনে মার খেত রসগোল্লার মতো। এক ওয়েটারের কথায় বাবুর্চিরাও যেতে দিল ওদের। রাস্তায় উঠে দুজনই হাঁপাতে থাকে। অনেকটা পথ দৌড়ে এসেছে। ইনা হাঁপাতে হাঁপাতে বলে, তবে আমি ভাইয়ের মনটা খারাপ দেখলাম, চোখ কেমন যেন ঠিক লাগছিল না। মিয়াদ বলে ওঠে, দূরে রাখো তো, শালার জ্বালায় একটু প্রেম করতে পারলাম না, আর এদিকে জীবন শেষ। তুমি আছো তোমার ভাইকে নিয়ে। ইনার আগে মিয়াদের হাতে পিঠে খিল দিতে লাগে। ফাঁকা রাস্তায় মিয়াদ হেসে ইনার কোমর টেনে কাছে নিয়ে আসে, মুখটা এগিয়ে দিয়ে বলে, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না, মানে পারবই না। কি করছো? কেউ দেখবে, ছাড়ো। ইস,
জানো তুমি, লজ্জা পেলে না ইচ্ছায় তোমার ঠোঁট কামড়ে দেয়। মিয়াদের কথা শুনে ইনার রাগে মিয়াদকে ধাক্কা দেয় আর এলো পাথারে মৃদু জোরে মারতে থাকে। মিয়াদ হেসে ইনাকে কাছে টেনে নেয়, নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, পাগলিটাকে ভালোবাসি। শ্রেয়ান বসে আছে ব্যালকনির ডিফানে। তার মাথায় অনেক চিন্তা। কিভাবে অ্যানা নামক যন্ত্রণা থেকে বাঁচা যায়, তার থেকেও বড় চিন্তা আনিশা। শ্রেয়ান মনে মনে বলতে লাগলো, আনিশা দুপুরে বিষয়টা কেমন ভাবে নিল কে জানে। রেগে আছে নাকি অভিমানে, একটাও না হতে পারে। কিন্তু কিন্তু কেমন মন কচকচ করছে। আনিশা আবার ভুল বুঝবে না তো আমায়, নাকি রেগে গিয়ে আমার থেকে দূরে সরে যাবে। কখনো কখনো মনের অনুমান কিংবা আশঙ্কা সঠিক দিকে লাগে। সবসময় এটাকে হেলাফেলা করা উচিত নয়, কারণ মন জিনিসটা প্রাধান্য পাওয়ার মতোই। শ্রেয়ান কোট কোট পায়ে এগিয়ে যায় আনিশার দিকে। রুম অন্ধকার, আলো নেই। শ্রেয়ান এগিয়ে গিয়ে লাইটটা অন করে। রুমের কোথাও আনিশা নেই। শ্রেয়ান এগিয়ে গেল ব্যালকনির দিকে। চারপাশটা মৃদু অন্ধকার, পড়ন্ত বিকেল চলছে। রাতের আধার ছেয়ে যাচ্ছে সব দিকে। আনিশা চুপ করে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান নিঃশব্দে আনিশার কাছে যায়, একটু দাঁড়িয়ে নরম কণ্ঠে ডাকে, আনিশা। আনিশা ঘাড় ফিরে তাকায়। শ্রেয়ানকে দেখে আর কিছু না বলে চলে আসে সেখান থেকে, কিন্তু পারে না। শ্রেয়ান আনিশার হাত ধরে নেয়। আনিশা চুপ, কিছুই বলছে না তবুও। আনিশা, আনিশা রেগে আছো? আনিশা প্লিজ কথা বলো। ওই আনিশা, তোমার চুপ করে থাকা আমার সহ্য হচ্ছে না, কথা বলো। আনিশা, বুঝতে পারছো না কি তোমার চুপ থাকা আমায় ঘায়েল করছে? বলুন। কি হয়েছে আনিশা? কি হবে? কিছুই না, হাতটা ছাড়ুন। শ্রেয়ান আনিশাকে তার সামনে এনে হাত ছেড়ে দেয়। খিদে পাইনি? না। দুপুরে তো খাওনি কিছু। তো আমার তো খিদে পেয়েছে। খেয়ে নিন গিয়ে। আনিশা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। শ্রেয়ান হাত দিয়ে আনিশার মুখ নিজের দিকে এনে বলে, তাকাও আমার দিকে, খেয়ে নাও, কথা আছে। খিদে নেই। চুপচাপ বসো, আমি আসছি। আনিশার উত্তরের আশা না করে শ্রেয়ান নিচে চলে যায়। এনা রাগে কটমট করছে। রাগে বসে সোফায় বিড়বিড় করতে লাগলো, দেখে নেব ওই মেয়েকে, আমি দেখে নিব। ওর জন্য শ্রেয়ান আমার সাথে অমনটা করলো, আমার গায়ে হাতও তুললো। দেখে নিব। আমার জিনিসকে আমার থেকে কেড়ে নেওয়া ওই মেয়েকে তো। কথা শেষ হওয়ার আগে চলে এলো তার পাপ্পা। কি হলো মামুনি, কি বিড়বিড় করছো? কিছু না পাপা, তাহলে মন মরা কেন? এমনি। হানা একটু থেকেই তার পাপাকে আবারও বলে, আচ্ছা পাপা, আঙ্কেলের সাথে কবে কথা বলবে আমার আর শ্রেয়ানের বিয়ের কথাটা? ও বুঝেছি, মেয়ে আমার বিয়ের জন্য এমন করছে। এনা লজ্জার ভঙ্গিতে নিচু হয়ে তাকায়। তার পাপা তার মাথায় হাত রেখে বলে, আমি দেখেছি মামুনি, যত তাড়াতাড়ি কিছু একটা করা যায়। এনা হেসে বলে, ওকে পাপা। তাদের কথার মাঝে যোগ দিল মিয়াদ এসে। কি হ্যাঁ, বাবা মেয়ে আদর খাচ্ছে ছেলে ছাড়া? না মাইসান, এসো। মিয়াদ এসে পাপাকে জড়িয়ে নেয়। পাপা কি কথা বলছিল আপুর সাথে? তোমার আপুর বিয়ে নিয়ে। ও রিয়েলি? কবে, কার সাথে? আস্তে আস্তে জিজ্ঞেস করো, এত কিছু জিজ্ঞেসার একসাথে কেন? আরে আপু। মিয়াদের কল আসলে সে কথা থামায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার প্রিয়তমা কল দিয়েছে। তোমরা কথা বলো, আমি আসছি। এই বলে মিয়াদ দৌড়ে চলে যায়। হেনা তার পাপাকে বলে, পাপা, আমাদের ভাইয়েরও একটা ব্যবস্থা করা দরকার। আফতাব খানের মুখ গম্ভীর। আমার প্রিয়তমা কি করছে? ঢং, কল দিলে না তো? এই সময় না কল দাও। সরি সরি জান, আসলে পাপা আর আপুর সাথে ছিলাম। ও জান কি করো? বসে আছি, তুমি? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। ও মেয়াদ। হ্যাঁ বলো জান, কি হলো, চুপ কেন? আসলে মেয়াদ, আমার না ভয় হয়। মিয়াদ এবার সিরিয়াস হয়, জিজ্ঞেস করে, কেনই না, ইনা বলো। আসলে মেয়াদ, এটা সত্যি যে তোমার ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি যায় না। তোমরা হাই-ফাই আর আমরা। লিসেনি না, বিয়েটা আমাদের হবে, আমাদের পরিবারের না। আমরা একসাথে থাকতে পারলে ওদের কি সমস্যা হবে? তবুও মেয়াদ।
তবুও কি না? আমার ভয় হয় বিয়েতে তোমার বাবা মা অমত করলে। চুপ হয়ে গেলে কেন? জানি তো ভালোবাসলেও একসাথে থাকতে পারবো না। ইনার কাঁদো কাঁদো স্বর, চোখ দিয়ে পানি পড়ছে। মিয়াদ বলল, পাগলি কাঁদছো কেন? শোনো, পাপা মম রাজি না হওয়ায় কিছু নেই। ওরা আমাদের অনেক ভালোবাসে, আমার কথা রাখবে। আর যদিও না রাখে, তবে না রাখলে তবে তোমাকে ছেড়ে দেব। কথাটা শুনে এনা ধক করে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে রইল শূন্যে। কি বলল মিয়াদ? এনার দমটা যেন আটকে আসছে, কারণ মিয়াদকে যে সে খুব ভালোবাসে। তোমায় ছেড়ে দেবো এটাই ভাবছো তো? পাগলি, তা কখনো হবে না। মম আর পাপা না মেনে নিলেও আমি তোমাকে বিয়ে করব। হতে পারে তারা কয়েক বছর মেনে নেবে না, কষ্ট পাবে, কিন্তু একটা সময় ঠিকই মেনে নেবে ইনশাআল্লাহ। সেটা ভেবে যদি তোমায় হারিয়ে ফেলি, তবে কখনো আর তোমায় ফিরে পাবো না আমি। এনা কান্না করছে, খুব খুব কান্না। এমন ভালোবাসার মানুষ থাকলে সুখে কান্না চলে আসবে। ছেলেটা পাগলের মতো ভালোবাসে তাকে, কিছুই বুঝে না তাকে ছাড়া। ইনা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কান্না করছো তো? ইনা কথাই বলতে পারছে না কান্নার জন্য। কান্নাই করবে তো? ওকে, আমি কলটা রেখে দেই। তোমার কান্না শেষ হোক, পরে কল দিও। মিয়াদ রাগে কলটা কেটে দেয়। ইনা জানে মিয়াদ রাগে কল কেটে দিয়েছে, কারণ সে তার কান্না একটুও সহ্য করতে পারে না। শ্রেয়ান ট্রে হাতে খাবার নিয়ে রুমে আসে, তা দেখে আনিশা কোনো প্রতিক্রিয়াই করলো না। শ্রেয়ান আনিশার হাত ধরে টান দেয়। আনিশা অটল হয়ে দাঁড়িয়ে আছে। কি জানি কি মনে করে শ্রেয়ান আনিশাকে কোলে তুলেই নিল। আনিশা শ্রেয়ানের দিকে চোখ বড় বড় করে তাকায়। শ্রেয়ান একটু হেসে বলে, কিছু করার নেই মাই ডিয়ার। শ্রেয়ান টেবিলের সামনে আনিশাকে কোল থেকে নামায়। আনিশাকে বিছানায় বসতে দিয়ে সে একটা চেয়ার টেনে এনে বসে, নিজেই ভাত মাখিয়ে আনিশার মুখের সামনে নেয়। হা করো পিচ্চি, হা করতে বললাম। মেয়ে, আমার কথা কানে যাচ্ছে না তোমার? আমি কিন্তু রেগে যাব বলছি। খাবো না আমি। কান চাপাটির নিচে ঠাটিয়ে এক চড় খাবে আমার হাতে, তারপর নিজে থেকে ভাত খাওয়ার কথা বলবে। শ্রেয়ানের ঝাঁঝালো কথায় আনিশা ভয়ে চোখের পাতা ফেলে। খানিক ভ্রুযুগল একসাথে নিয়ে এসে শ্রেয়ানের দিকে তাকায়। হা করো বলছি। মেয়ে, তোমার কি শ্রেয়ানের হাতে মার খাওয়ার এতই শখ? আনিশা হক চকিয়ে যায়। অতি অল্প সময়ের মাঝে আনিশা হা করে। শ্রেয়ান আর টু শব্দ করে না। আনিশার মুখে ভাত তুলে দিতে লাগলো। আনিশাও খাওয়া শেষ হলে শ্রেয়ান বলে, ওখানে গিয়ে দাঁড়াও, আমি নিচে যাচ্ছি। আমি এসে তোমার সাথে কথা বলবো। কিছু কথা আছে, আগে খেয়ে নেই। পেটের ভেতর ক্ষুধা নামক ট্রেন দিশেহারা হয়ে ছুটছে। অপেক্ষা করো, আসছি। শ্রেয়ান রুমে এসে দেখে আনিশা তার কথায় অবাধ্য করে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে দলা পাকার মতো। এই আটটাই ঘুম? শ্রেয়ান কিছু না বলে চুপ করে এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার পাশেই দাঁড়িয়ে শান্ত স্বরে বলে, আনিশা, ওঠো। শ্রেয়ানের গলা স্পষ্ট শুনতে পেয়েও আনিশা চুপ করেই শুয়ে আছে। আনিশা, নিচে উঠবে নাকি তোমাকে কোলে করে নিয়ে তুলতে হবে? আনিশার রাগে কটমট করছে। সে জানে নিজে না উঠলে শ্রেয়ান কোলে তুলেই উঠাবে। এই কয়েক মাসে আনিশা শ্রেয়ানকে অনেকটাই চিনে গেছে। বদমাজাজি একটা লোক, রাগ বেশি, যা বলে তাই করে। বলতে দেরি হলেও করতে হয় না দেরি। যখন যা মন চায় করেই বলে এবং করে। এমনকি তা কোলে তুলেও নেওয়া অভ্যাস হয়ে গেছে। আনিশা জানে যে উঠলে তাকে শ্রেয়ানের কোলেই উঠতে হবে। একটা নিঃশ্বাস ত্যাগ করে অগত্যা বিছানা ছাড়তে হলো। আনিশা শ্রেয়ানের দিকে না তাকিয়ে কিছু না বলে ব্যালকনিতে চলে যায়। শ্রেয়ানও পিছু পিছু যায়, ঠোঁট টিপে। ভালো লাগে, আনিশা তাকে বুঝতে সক্ষম। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, কারো মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ এভাবেই চলল। নীরব পরিবেশ ভেদ করেই শ্রেয়ান মায়া মাখা সুরে ছাড়ে, আনিশা, এনার বিষয়টা নিয়ে রেগে আছো তাই তো? কিন্তু তোমার তো রেগে থাকার কথা নয়। তবে আনিশা তবুও চুপ। আনিশা। ধমক শুনে আনিশা কেঁপে ওঠে, তারপরেও স্বাভাবিক থেকে বলে, শুনছি। কথা বলছো না কেন? আপনি বললেন কথা আছে, আমি তো বলিনি আমার কথা আছে। বাহ, আনিশা পাখি ফরফর করে কথা বলতে শিখে গেছে দেখছি। কি বিড়বিড় করে কি বলছেন? কিছু না। আনিশা অন্যদিকে ফিরে মুখ ভেঙচি কাটে। আনিশা। কান রেখে আসিনি, শুনছি। আপনি নিজে তো বোবা হয়ে গেলেন। আনিশার এহেন কথায় শুকনো মুখে শ্রেয়ান বিষম খেয়ে কাশতে থাকে।
কি ডেঞ্জারাস কথাবার্তা। পানি লাগবে? শ্রেয়ান কাশতে কাশতেই বলে। ঠিক আছে। স্বাভাবিক হয়ে বলা শুরু করলো। আসলে আনিশা এনা অমন গায়ে পড়া মেয়েই, বেহায়া টাইপের। এত কিছু বললেও ও শোনে না। এনা আমার বন্ধু এমনও নয়। এনার বাবা আর আমার বাবা বিজনেস পার্টনার প্লাস বন্ধু। এনা সবসময় আমার উপর ঝাঁপায়। ওকে আমার একদম সহ্য হয় না, বিরক্ত লাগে। দেখলেই তো, এত এত অপমান করলেও ও যেইকে সেই। আমি তো ওকে চড়ও দিয়েছি, তবুও কিছু হয়নি ওর। দুপুর থেকে আমার মনে হচ্ছে তুমি এটা নিয়ে মন খারাপ করে আছো। আনিশা মনে মনে ভাবতে থাকে। লোকটা যে কি করে মনের ভাষা পড়ে ফেলতে পারে। শ্রেয়ান কথাগুলো বলেই দম নেয়। আবার মনে মনে বলে, সব কথা তো বলে দিব ওকে সেই প্রথম দিনই। না থাক, একটা এক্সামই তো বাকি আছে, দুদিন পরেই না হয় বলি। আফতাব খান পরম বন্ধু আরমান চৌধুরীকে কল দিয়েছে। রিং হচ্ছে। কিরে, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই? আমিও ভালো আছি। তা আমার ভাবি কোথায়? কেমন আছেন নি? ওর আর কি, সারাদিন সাহাজার ঘোরা মাথা খারাপ করে দেয় আমার। তার দিনকাল কেমন চলছে তোর? ভালো। তোকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বল। দেখ শ্রেয়ান এখন বিয়ের যোগ্য হয়েছে, আর আমার এনাও এখন বিয়ের কথা বলল। তুই এবার ওর সাথে কথা বলে এটা নিয়ে। তুই তো জানিসই আমার সাথে ওর সম্পর্ক। তাতে কি, ওর বাপ তুই। তবুও। কিসের তবুও? তোর কথা ওর শুনতে হবে, জন্ম তো তুই দিয়েছিস। শ্রেয়ানের বাবা গম্ভীর হয়ে গেছে। মনে মনে বলছে, যদি জানতি ওর সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন, তাহলে এটা বলতি না আফতাব। ওকে শুধু জন্মই দিলাম, আর কিছুই করে ওঠা হয়নি। এই কারণে বিন্দু মাত্র ওর থেকে সম্মানও পাই না আমি। কিরে আরমান, আসিস? হ্যাঁ বল। শ্রেয়ানের সাথে কথা বল। হুম। আজকালকের মাঝেই কথা শেষ করিস। দেখি। রাখি তাহলে। আফতাব কল কেটে দিয়ে প্রাপ্তির এক হাসি দেয়। কতদিনের ইচ্ছে তার। শ্রেয়ানের এক হাত আনিশার গালে, দৃষ্টি অত্যন্ত স্থির ও শান্ত। তবে আনিশার দৃষ্টিতে রয়েছে ব্যাকুলতা, চঞ্চলতা। সে শ্রেয়ানের স্থির অথচ শান্ত দৃষ্টির ভাষা পড়তে চাইছে। কি আছে তা খুঁজে চলেছে। মন ধ্যান সব এখন শ্রেয়ানের চক্ষুতে। শ্রেয়ান দৃষ্টির মতোই শান্ত কণ্ঠে বলে, আজ শেষ পরীক্ষা লক্ষ্মীটি আমার, প্লিজ মন দিয়ে পরীক্ষাটা দিও। শেষ পরীক্ষা বলে অনেকে এক্সাইটেড হয়ে এক্সাম খারাপ করে, এমন যেন না হয় প্লিজ মাই ডিয়ার। আনিশা কি বলবে বুঝে উঠছে না। সে শুধু চুপ করে ফ্যালফ্যাল করে চেয়ে দেখছে শ্রেয়ানকে। কিসের এত টান তার প্রতি, কিসের দায় দায়িত্ব? শ্রেয়ান আবারও বলে, আমি নিচে আছি, তাড়াতাড়ি এসো। আনিশার গাল থেকে হাত সরিয়ে শ্রেয়ান দরজার দিকে এগিয়ে গেল। মনটা কেমন লাগছে, বড্ড টান টান অনুভব করছে। নিজেকে কেন যেন স্থির রাখতে পারল না। কি মনে করেই যেন আবার ফিরে এলো। আনিশার মাথাটা এগিয়ে এনে কপালে এক গভীর চুমু দিল। শ্রেয়ানের এহেন কাণ্ডে আনিশা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে, কি হলো এটা? আনিশা যেন নির্বোধে রূপান্তরিত হলো খানিকেই। শ্রেয়ান তার গভীর চুমু দিয়ে আর একদণ্ড দাঁড়ালো না আনিশার রুমে। গটগট করে সে বাহিরে চলে এলো। গাড়ি চলে যাচ্ছে তার আপন গতিতে, কারো মুখে কথা নেই। শ্রেয়ান সামনে তাকিয়ে দক্ষভাবে ড্রাইভ করে চলছে। আনিশা অস্থির হয়ে বসে আছে। গাড়িতে থাকলেও সে ইতস্তত বোধ করছে। বাহিরের দিকে তাকিয়ে আছে, কখনো আবার আর চোখে শ্রেয়ানকে দেখছে। শ্রেয়ান বুঝেও বিষয়টা এড়িয়ে যাচ্ছে। কি মনে করে অমন করলো সে নিজেও জানে না। শুধু মন বলেছে তাই অমন করেছে। আনিশাকে একটু শান্ত করার জন্য চেষ্টা করছে নীরব থেকে। তাই তো আসার সময় সে গাড়িতে বসেছিল। ওদিকে আনিশার আসার নামই ছিল না। এক্সামের দেরি হবে, শ্রেয়ান নিজে গিয়ে না ডেকে গাড়িতে বসেই অনর্গল হর্ন বাজিয়ে চলছিল। আনিশাও দৌড় হয়ে গাড়িতে এসে বসে। আনিশা বেশ বুঝতে পারছে শ্রেয়ান এখন তার দিকে তাকাবে না। লোকটা বড্ড অদ্ভুত। আনিশা এই চিন্তা বাদ দিল। চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ছেড়ে দিল। পড়ে আসা সকল পড়া মাথায় নাড়াতে লাগলো চোখ বুঝে। তবুও সেই শীতল স্নিগ্ধ গভীর চুমু মনের কোনায় রয়ে গেল। অ্যানা নিজের রুমে একা একা বসে হাসছে। তার পাপা বলেছে শ্রেয়ানের সাথে কথা বলবে আরমান। তার খুব খুশি লাগছে। এতদিন বাদে অমন সুদর্শন পুরুষ তার হবে, শুধুই তার। সেই সুদর্শন পুরুষ বিয়ের পর তাকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, আদর করবে,
ভাবতেই লজ্জায় হেসে ফেলে আনা। মুখে হাত দিয়ে বলতে থাকে, ইস শ্রেয়ান, কবে থেকে যে আমি তোমাকে চাই তুমি তা জানো না। অনেক কাছে চাই তোমাকে। তোমার ওই চেহারা, তোমার ওই বডি, উফ, পুরাই এক্সাইটেড করে তোলে। দেখলেই শরীর কেমন কেমন করে ওঠে। শ্রেয়ান, আমি যে আর পারছি না থাকতে। কবে যে তোমার হব আমি, কবে তোমার ওই পুরুষ্ট বুকে মাথা রাখতে পারবো আমি। ইস, কবে শ্রেয়ান, আমি যে তোমাকে নিয়ে। কিরে গাদা, কি বিড়বিড় করছিস? মিয়াদের কথায় আনা নড়ে চড়ে বসে, হামতামতা করে। মিয়াদ কিছু শুনলো না তো। না না না, কিছু না। তুই কবে থেকে তোতলাতে শুরু করেছিস? মিয়াদ আনার বিছানায় শুতে শুতে এই কথা বলে। তুই আমার বিছানায় কেন? যা, নিজের ঘরে যা। তোর নাকি বিয়ে হয়ে যাবে? হুম। ভালো, তাড়াতাড়ি বিয়ে করে বিদায় হ। কি বললি তুই? শর্ত শুটকি? ওই, আমি শুটকি? না, তুই পুঁটি মাছের শুটকি। ভালো হচ্ছে না, আমি কিন্তু পাপাকে বলবো। যা বল। নিউ, তুই একটা। ওয়েট ওয়েট, আমার কল এসেছে। মিয়াদের ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকে একটা হাসি দেয়। তারপর আনা চুল টেনে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। অ্যানা মিয়াদকে বকেই চলেছে। ইয়াসের মাঝে বিরাজ করছে এক অদ্ভুত চঞ্চলকৃত অবস্থা আর অস্থির এক ভাব। নিজের মাঝে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। কখন থেকে দাঁড়িয়ে আছে, আনিশা তো এখনোই আসছে না। আর ভালো লাগছে না তার। ইচ্ছে তো করছে ছুটে চলে যেতে তার কাছে। মন কি আর কারো বাধা মানে না তো। তারটাও মানছে না। শ্রেয়ান গাড়ি থেকে নেমে অন্য পাশে চলে যায়। দরজাটা খুলে দিলে আনিশাও নেমে আসে। ইয়াসের মনটা মুহূর্তেই মোচড় দিয়ে নড়ে ওঠে। বুকটা ধকধক করতে থাকে। বিচলতাটা আরো বাড়তে লাগলো। আনিশার পাশে শ্রেয়ান এগিয়ে আসছে। ইয়াসের পাশ দিয়ে দুজন হনহন করে চলে যায়। আনিশা একবার ইয়াসকে আর চোখে দেখে নেয়। ইয়াসের বিচলতাটা আরো বাড়িয়ে তুলে এই সামান্য দৃষ্টিটা। ইয়াস মনে প্রাণে চাইছে একটা বার অন্তত আনিশা বলে ডাক দিতে, কিন্তু ভেতর থেকে গলা দিয়ে টু শব্দও আসছে না তার। এই মুহূর্তে সে ভীষণ রকম অসহায়। আনিশাকে গেটের ভেতর দিয়ে শ্রেয়ান হাতের ইশারা দিয়ে বলল এক্সাম ভালো করে দিতে। আনিশা চোখ দিয়ে ইশারা করে ক্লাসরুমে চলে গেল। ইয়াস অপেক্ষা করছে কখন এই পথের কাঁটাটা যাবে আর সে আনিশার সাথে একটু দু একটা কথা বলবে। তার যে আর ভালো লাগছে না। কই যাওয়ার তো নামই নেই পথের কাঁটা নামক মানুষটার। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কিন্তু মানুষটা আর যায় না। ইয়াস ভাবতে থাকে, পায়চারি করছে আর ভাবছে কিভাবে একটু আনিশার সাথে কথা বলা যায়। কিভাবে? ইয়াস চিন্তায় পড়ে গেছে। আজ যদি আনিশার সাথে সে কথা বলতে না পারে তো আজ সে মরেই যাবে দম আটকে। ইয়াস ভাবতে ভাবতে একটা কিছু পেয়ে যায়। পরীক্ষা শেষ হতে আর মাত্র 40 মিনিট আছে। ফোন বের করে সাথে সাথে সে কল দেয় টিয়ার কাছে।